সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র দেশের মানুষ রাজনৈতিক চিন্তা কিংবা রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করেননি। তিনি বাংলা ভাষাকে তার যে লেখনীর যে মূল জায়গা, যে ভিত্তিভূমি, সেটি নিয়েও তিনি এক প্রবল সংস্কার করেছেন। তিনি মাতৃভাষার যে প্রচলিত নন্দন ভাবনা সেটা তিনি বদলে দিয়েছেন। তিনি ভাষার যে মূল যে শিথিল জায়গা, যে তরল রঞ্জক, তার হাত থেকে রক্ষা করে বাংলা ভাষাকে একটা দার্ঢ্য বীরত্ব ব্যঞ্জক ভাষায় রূপান্তরিত করেছেন। এবং তিনি বাংলা ভাষায় যে সমস্ত বিষয়গুলো আগে উপস্থাপিত হয়নি, সেই নতুন বিষয়কে তিনি ভাষার মধ্যে যুক্ত করেছেন। তিনি নতুন ছন্দ, প্রকরণ, নতুন উপমা উৎপ্রেক্ষা দিয়ে বাংলা ভাষা এবং তার শৈলীকে সমৃদ্ধ করেছেন। অর্থাৎ তিনি একজন ভাষার কারিগর, ভাষার নতুন নির্মাতা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই দিকটি নিয়েও কিন্তু আমরা আলোচনা খুব কম করেছি। শুধুমাত্র আমরা আলোচনা করি নজরুল দারিদ্র ক্লিষ্ট ছিলেন, নজরুল ছোটোবেলায় রুটির দোকানে কাজ করেছিলেন, নজরুল কোথায় বিয়ে করেছিলেন, এইসব ভাবনা আমাদের প্রবল। কিন্তু প্রকৃতপক্ষে নজরুল যে কোন জায়গায় প্রকৃত কাজ করেছেন জাতির জন্যে, ভাষার জন্যে, সেটি উপেক্ষিতই থেকে গেছে। আজকে সময় এসছে নজরুলকে নিয়ে, নজরুলের কাজ নিয়ে সেই সব ভাবনাগুলো আপনাদের সামনে উপস্থাপনের। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে এই রকম আলোচনায় উপস্থিত আছেন দেশের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং চিন্তক কবি মতিন বৈরাগী। আমাদের সঙ্গে আরও আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী রুবিয়া মল্লিকা। আর আজকে যারা বাজাবেন কিবোর্ডের সজীব এবং তবলায় অপূর্ব। আমরা এই অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলতে চাই। মতিন ভাই, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আপনি নতুন নন্দন ভাবনার কথা বলছিলেন। তখনই আমার মনে হলো যে নতুন নন্দন চিন্তা, নতুন নন্দন ভাবনা নিয়ে বাংলা ভাষার সবচেয়ে বড় কাজ যারা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কারণ প্রচলিত যে মধ্যযুগের সাহিত্য কিংবা চর্যার সাহিত্য থেকে আধুনিক সাহিত্য পর্যন্ত, নজরুলের সময় পর্যন্ত আমরা এসে দেখি যে নজরুলই প্রথম নন্দন ভাবনাকে নতুনভাবে ঢেলে সাজানোর কাজ করেছেন। তার কবিতায়, তার গানে, তার ছড়ায়, তার গদ্যে। এই বিষয়টা যদি আপনি একটু বলেন। একটা বিষয় হচ্ছে এই যে কবি কাজী নজরুল ইসলাম খুব অল্প সময়, খুব বেশি সময় নয়, 2 দশক পর্যন্ত, মাত্র 20 বছরের সাহিত্য সাধনা, সাহিত্য চর্চা করেছেন। এবং তিনি ছিলেন সাংঘাতিক উদ্দাম প্রকৃতির মানুষ। সব কিছুই যে তিনি সুস্থভাবে ভেবে চিনতে একেবারে ঠিকঠাকভাবে করেছেন তা না। যৌবনে যা করা হয় ঠিক তেমনি এক উদ্দাম যৌবন তাকে টেনে নিয়ে গেছে। কিন্তু সে টেনে নেওয়ার মধ্যে তিনি সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, ঔপনিবেশিক শাসন ইত্যাদির বিরুদ্ধে সবসময়ই তার উচ্চকণ্ঠ এবং সক্রিয় ভূমিকা তিনি পালন করেছেন। তিনি সাম্যবাদী কবি ছিলেন। পরবর্তীকালে সাম্যবাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সাম্যবাদী চিন্তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবং সেটাই কমরেড মোজাফফর আহমদের সৌজন্যে, যে চিন্তা এবং দর্শন আপনি সারা জীবন লালন করেন। হ্যাঁ। তো যেটি হচ্ছে, সে বিষয়টি হচ্ছে এই যে আমাদের সমাজে এখনো পর্যন্ত বা আমাদের এই কাব্য জীবনে বা এই কবিতা অঙ্গনে বা লেখার ক্ষেত্র একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ইউনিভার্সিটি বা স্কুলে স্তরে সাধারণত পড়ানো হয় রবীন্দ্রনাথ, নজরুল এবং আরও অল্প কিছু সংখ্যক লোক। ফলে আলাপ আলোচনায় বা লেখায়, দেখায়, শেখায় আমাদের ইউনিভার্সিটি পর্যন্ত এই গণ্ডিতেই আলোচনাগুলো হয়। এরপরে যে কবিতার বিভিন্ন ধারার পরিবর্তন ঘটেছে, নন্দন চিন্তারও যে পরিবর্তন ঘটে গেছে ইতিমধ্যে, সেটি আমরা খেয়াল করি না বা সেটি নিয়ে আলোচনাও হয় না। ওই নন্দন তত্ত্ব আলোচনা করতে গেলে রবীন্দ্রনাথকে সামনে নিয়ে আসতে হয় অথবা ক্রোশে পর্যন্ত গিয়ে পৌঁছাতে হয়। তো
এটার একটা মজার ব্যাপার হচ্ছে যে কবি কাজী নজরুল ইসলাম সম্ভবত রবীন্দ্র বলয়কে ভাঙার জন্যে এবং রবীন্দ্র যে চেতনা নন্দন ভাবনার বাইরে, হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে তিনি যে শব্দ সমাবেশ করেছিলেন, সেই শব্দ সমাবেশের মধ্যে বহু অপ্রচলিত শব্দ কিন্তু এটা প্রচলিত হয়ে উঠেছে, যেমন ফেনাইয়ে উঠেছে। আমরা সাধারণত এখন এই সময়ের তরুণ কবিরা ব্যবহার করি না। এরকম ফেনাইয়ে ওঠে পুঞ্জিত বুকে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। হ্যাঁ, এইভাবে তিনি তার এই নন্দন ভাবনাটি তিনি কি চিন্তা করে করেছিলেন? আমার কাছে সেটা একটা ব্যাপারে সন্দেহ আছে, কারণ আমি নজরুল গবেষক নই, এ বিষয়ে আমি গবেষণাও করিনি। আমি শুধু গবেষণা বিষয় হচ্ছে যে আমি শুধু দেখি যে তিনি কখনো বিচ্যুত হননি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, জীবনের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সাম্রাজ্যবাদী শক্তি বা শাসনের নিষ্পেষণ থেকে মুক্তি, সেই মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে তিনি কখনো তার কাব্যে, তার লেখায়, তার দেখায়, তার শেখায় কোনোভাবে কোনো বিচ্যুতি ঘটে নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি যে এই লেখাগুলো লিখেছেন এবং সেখানে যে একটি নতুন নান্দনিক ভাবনার তৈরি হয়েছে এবং সেই সমস্ত কবিতা, সেই সমস্ত গল্প, সেই সমস্ত গান ইত্যাদি, এই যে গানের মধ্যে যে তিনি যে সমস্ত কাজ করেছেন, তার গানের মধ্যে লোকজ একটা সুরের সম্মিলন আছে, একই সঙ্গে রাগ আছে, হ্যাঁ, সে সমস্ত বিষয়গুলো তিনি করেছেন। তো এখানে একটা হচ্ছে সঙ্গীত আর হচ্ছে গীত, এর রবীন্দ্র গীতি, নজরুল সঙ্গীত, এর মধ্যে একটা পার্থক্য তো নিশ্চয়ই এই বিশেষজ্ঞ গানের সঙ্গে যুক্তরা বলতে পারবেন ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে তিনি যে এই লেখাগুলো লিখেছেন এবং এই লেখাগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু তিনি এই জিনিসটার দিকে তাকাননি যে আমাকে মন্ত্র সাহিত্য তৈরি করতে হবে। তিনি বরঞ্চ এই জিনিসটার দিকে তাকিয়েছেন যে আমার লেখা পড়ে আমি মানুষের চেতনা জগৎকে পরিবর্তন করব এবং মানুষ এই সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে, ঔপনিবেশিক শক্তির সঙ্গে, শক্তির বিরুদ্ধে দাঁড়াবে এবং লড়াই করবে, এবং তিনি মুক্তি চেয়েছেন। সে কারণেই হ্যাঁ, এই যে মুক্তি তিনি চেয়েছেন এবং এই মুক্তি চাওয়ার যে প্রক্রিয়ার মধ্যে তার ভাষার যে সৌকর্য সাধিত হয়েছে প্রতিনিয়ত, সেই বিষয়টি আমি পরে একটা গান শুনে আপনার সঙ্গে আবার কথা বলছি। রুবিয়া মল্লিকা, কোন গানটি শুনবো? আমি প্রথমেই রাগ ভূপালীর উপরে একটি নজরুল সঙ্গীত করছি। গানটি রাগাশ্রীয় গান। আসিলে কে অতিথি সাঝে, আসিলে কে অতিথি সাঝে সাঝে সাঝে, আসিলে কে অতিথি সাঝে, পূজারো ফুলো ঝরে বন মাঝে, আসিলে কে অতিথি সাঝে 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 সাঝে, আসিলে কে অতিথি সাঝে। দেউল মুখরিত বন্দনা গানে,
নহবতে ভূপালি, নহবতে ভূপালি বাজে, আসিলে হে অতিথি সাঝে সাঝে, আসিলে আসিলে হে অতিথি। সারি গা রি গা রি গা রি গা, সারি গা পা ধা পা ধা পা ধা পা ধা, পা গা পা ধা সা ধা সা ধা সা ধা সা, পা ধা সা রি গা সা রে ধা সা পা ধা গা পা রি গা সা রে ধা, আসিলে কে অতিথি। সারি গা রি গা পা গা পা ধা সা, সারি রে গা গা পা পা ধা সা, সারি গা রে গা পা ধা সা, সারি গা পা ধা সা রে গা পা রে গা, সারি ধা সা গা পা সা ধা পা গা রে সা, আসিলে হে অতিথি সাঝে সাঝে, আসিলে হে অতিথি সাঝে, আসিলে হে অতিথি সাঝে, আসিলে হে, আসিলে হে, আসিলে হে অতিথি। অনেক ধন্যবাদ রুবিয়া মল্লিকা, আপনার গানটি অনেক ভালো লাগলো। মতিন বৈরাগী, আপনি বলছিলেন যে নজরুল অন্যদের থেকে আলাদা করে দিয়েছিলেন নিজেকে, কারণ তিনি সাধারণ মানুষের কথা বলতে চেয়েছিলেন। যে ভাষায়, যে শব্দে, যে ফর্মে কথা বলতে গেলে, মানুষের কথা বলতে গেলে কাজে লাগবে, সহজ হবে, সেই ফর্মটি নজরুল নিয়েছিলেন। তার নন্দন ভাবনার সঙ্গে একদম লোক মানুষের ভাবনা একটা যুক্ত হয়ে গিয়েছিল এবং সেই জন্যই তিনি এত জনপ্রিয়, তাই নয় কি? অবশ্যই। আপনার ভাবনায় নজরুলের এই নন্দন ভাবনা এখন পরবর্তী প্রজন্মের কবিরা কিভাবে গ্রহণ করছে? আমি এ ব্যাপারে খুব বেশি সজাগ নই যে নতুনরা কিভাবে এই অবস্থাটা জানতে বা চিনতে বা শনাক্ত করতে পারছে, কিন্তু তারা নিজেরাই কিন্তু যে পরিবর্তন ঘটাচ্ছে বা পরিবর্তন করছে, সেই পরিবর্তন এর একটি যে ধারাবাহিকতা আছে, সেই পরিবর্তনের যে প্রথম একটি শুরু আছে, সেটি যখন তারা আরও বেশি কাজ করবে এইতে, তখন হয়তো তারা খুঁজবে, অন্বেষণ করবে এবং তারা বুঝতে পারবে যে কাজটি প্রথম নজরুল ইসলামই করে গেছেন। শুধু এটি তিনি না, আমরা যারা একটু বিরুদ্ধ চেতনায় বা বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে এই কবিতা বা গল্প বা আমাদের সৃষ্টির কাজ করছি, তারা যে হঠাৎ করে এই কাজটি করতে পারছি বা হঠাৎ করে এই কাজটি করছি উড়ে এসে নয়, হ্যাঁ, তা নয়, কিন্তু এর একটা ধারাবাহিকতা আছে। নজরুল যে কাজটি করেছেন সেই সময়ে, এটা ভেবে দেখেন কীরকম একটি সময়, এবং সেই সময় যে তিনি এই কাজগুলি করেছেন, এটি অনেকখানি কতটা বুঝে করেছেন, কতটা, যেমন আপনি 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, এটির রেজাল্ট কী হবে তাইকে তারা জানতে তো পারেনি। বিএনপি তো দীর্ঘদিন ধরে একটা নির্দ্বিধ আন্দোলন করতে পারেনি, তাদের দ্বিধা সংকোচ থেকেছে। তো এরকম একটি ঘটনা ঘটেছে যে আকস্মিক সেই ঘটনাটা ঘটে গেছে। তো এটাতে প্রস্তুতি অবশ্যই থাকে এবং চলতে চলতে প্রস্তুতি হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি ভাষার ক্ষেত্র যে সমস্ত কাজ করেছেন, দেশি বিদেশি, আরবি, ফার্সি, এমনকি সংস্কৃত, এ সমস্ত বিষয়েও তার যথেষ্ট পরিমাণে দক্ষতা এবং একটা বড় রকমের আছে, জানাশোনা আছে। এবং আমার কাছে অবাক লাগে যে কি করে সে এই সমস্ত জিনিসগুলো করেছে। আজকের দুর্ভাগ্য যে আমাদের এখানে নজরুল ইনস্টিটিউট হয়েছে এবং
নজরুলকে নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু অনুবাদ হচ্ছে না। ভালো অনুবাদ না হলে পরে নজরুল সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া নজরুলের জন্য কঠিন ব্যাপার। কিন্তু যারা বিদেশিরা করছে, করে আজকে তাকে এই মর্যাদা পেয়েছে। তিনি আরেকটা জিনিস করেছেন, সেটি হচ্ছে যে শব্দ থেকে শব্দের উত্তরণ, হ্যাঁ, এবং নতুন অর্থ দেয়া, শব্দকে নতুন অর্থের মধ্যে নেয়া, মিথ ব্যবহার করা, এবং মিথ ব্যবহার করে যে কবিতায় তিনি যে সমস্ত বিষয়াবলীকে জনগণের কাছে পৌঁছাতে চেয়েছেন, কারণ মানুষের ইতিহাস, ঐতিহ্য, চেতনা ইত্যাদি সঙ্গে আমাদের মিথ কিন্তু জড়িয়ে আছে। সে এখানে হিন্দু মিথ বলে কোনো কথা নাই, ভারতীয় মিথ, হ্যাঁ, উপমহাদেশের এই মিথগুলি ব্যবহার করা হয়েছে। এবং সেখানে তিনি প্রতীক হিসাবে গ্রহণ করেছেন শিবকে, তারপরে ওই চণ্ডালকে, হ্যাঁ, এরকম তিনি এগুলি গ্রহণ করেছেন। গ্রহণ করে মানুষের মধ্যে খুব দ্রুত হয়েছে। এটা হতে পারে যে একটা বড় অংশ এই কবিতা বুঝতে পারেনি বা বোঝেনি বা হতে পারেনি, সেটা তো রবীন্দ্রনাথকেও আমরাও অনেকে এখনও পর্যন্ত ভালো করে বুঝতে পারি না। কোনো কবিকেই আবিষ্কার করা সম্ভব নয়, কারণ যিনি কবিতা লিখেন তিনি শুধু একটি কবিতা লিখেছেন তা নয়, এখানে একটি ভাষা তিনি তৈরি করেছেন, এবং সেই ভাষা তৈরি করে তিনি একটি কথা বলতে চেয়েছেন, একটা মেসেজ দেন, এবং তা ওই কবিতাটা অসমাপ্তও হতে পারে, যেটা সমাপ্তিই হয় না। এটা হয়তো বা অনেক চিন্তা, যে কোল্ড্রিজের কবিতা, হ্যাঁ, তো এরকম ঘটনা আছে। এখন আপনি যে বিষয়টা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে যে নন্দন তত্ত্ব। এই নন্দন তত্ত্ব নজরুল, মানে নন্দন তত্ত্বের যে পরিবর্তন দরকার আমাদের আজকের আমরা মনে করছি, এই কাজটি তিনি প্রথমেই শুরু করে গেছেন, কিন্তু আমরা তাকে আবিষ্কার করতে পারিনি। এবং নজরুল তার আমার সুন্দর প্রবন্ধে সেই নন্দন জায়গাগুলো তিনি বিশ্লেষণ করেছিলেন। তিনি কিন্তু অচেতনভাবে করেননি, সচেতনভাবে করেছেন। এবং আপনি তো বাম ঘরানার কবি হিসাবে চিহ্নিত, এবং আপনি যে ধারায় কবিতা লেখেন, নজরুল শুরু করে গিয়েছিলেন। এবং নজরুল সে নিপীড়িত নির্যাতিত মানুষের কথা, সাম্যের কথা, একটা সংস্কারের কথা, সব কিছু তিনি বলেছেন। এবং আমরা তার ধারাবাহিক রূপটা পরবর্তীকালে টেনে এনে আমরা আপনাদের 70, 80, 90 এখন, কিন্তু এখনকার কবিরা হয়তো সেই ধারায় লিখছেন না। তারা শুধুমাত্র শিল্পের বিস্তারকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন, শিল্পের সাধনাটা তারা করতে চান, কিন্তু মানুষ যে শিল্পের বাইরে নয় সেটি ভাবনা তাদের সব কবিদের মধ্যে থাকা দরকার, তা নাহলে সেই কবিতা বাঁচে না। সে তো বটেই। এবং এটা এই সমস্ত কিছু লোক আছে, কিছু লোক মনে করে যে এই সাধারণ মানুষের কথা কবিতার মধ্যে আসবে কেন, এটার দরকারটা কি, উদ্দেশ্যমূলক হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। অবশ্যই শিল্প উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো জিনিসই উপস্থিতি ঘটে না। এবং নজরুলের ওই উদ্দেশ্যমূলক কথাই তার সেই উদ্দেশ্য হাসিল করতে গিয়ে তিনি যে নতুন নন্দন তৈরি, আজও তিনি টিকে আছেন। সেজন্য কেন টিকে আছেন? অনেক ধন্যবাদ আপনাকে। একটি মাত্র কারণে অনেক ধন্যবাদ। আমরা রুবিয়া মল্লিকের গান শুনতে শুনতে শেষ করব, আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। আমরা আজকে এই আয়োজনে এমন একজন মানুষকে পেয়েছিলাম যিনি নজরুলের চিন্তার পথের মানুষ। আমরা নজরুলের চিন্তার পথের মানুষ খুব কম পাই এখন, কারণ নানা মত পথে বিভক্ত হয়ে গেছে আমাদের রাজনৈতিক চিন্তা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু নজরুল যে ভাবনা দিয়েছিলেন, যে সাম্যের কথা বলেছিলেন, যে গণতন্ত্রের কথা বলেছিলেন, যে শোষিত নির্যাতিত মানুষের কথা বলেছিলেন, এখনও সমভাবে তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা আজকে আয়োজনে যারা আছেন, মতিন বৈরাগী আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ রুবিয়া মল্লিকাকে, ধন্যবাদ সজীবকে, ধন্যবাদ অপূর্বকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দূর দীপবাসিনী
ভাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানি উঝড়ে, প্রশান্ত সাগরে তুফানি উঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত